সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ডাক্তার অমিত হাসান। আজকে আমরা আসলে একটি ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে বয়সজনিত কারণে আমাদের শারীরিক যে পরিবর্তনগুলো হয় সেটি কিন্তু থেমে থাকে না আমাদের মেরুদণ্ডেও। কাজেই ডিজেনারেটিভ অথবা বয়সজনিত কারণে মেরুদণ্ডের অনেক ধরনের সমস্যা হতে পারে, কিছু পরিবর্তন হতে পারে, এবং তার মধ্যে একটি অন্যতম হচ্ছে আমাদের মেরুদণ্ডের যে গহ্বরটি রয়েছে, যাবে স্পাইনাল ক্যানেল স্টেনোসিস। আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট, বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। যে কথাটি বলছিলাম যে আসলে বয়স যেরকম ধরে রাখা যায় না, সময় চলতেই থাকে, সে একই রকমভাবে কিন্তু সময়ের সাথে শারীরিক পরিবর্তন হতেই থাকে। আমরা হয়তো বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু মেরুদণ্ডের ডিজেনারেটিভ চেঞ্জেস বা বয়সজনিত কারণে যে সমস্যা তা কিন্তু ঘটে চলছে। এই বয়সজনিত পরিবর্তনের কারণে মেরুদণ্ডের কী কী সমস্যা আসলে আপনারা? আপনাকে ধন্যবাদ। মেরুদণ্ড আমরা সবসময় বলে থাকি যে মেরুদণ্ড সামনে থেকে আমরা সোজা স্ট্রেট দেখি, পাশের থেকে আমরা দেখি এক জায়গায় বাঁকা। যেমন এই যে মেরুদণ্ডটা যদি আমরা সামনে থেকে দেখি একেবারে ফোকাসড হয় একদম সোজা, কিন্তু যদি আমরা পাশের থেকে দেখি ঘাড়ের দিকে সামনের দিকে বাঁকা, আবার একদম নিচের দিকে সামনের দিকে বাঁকা। এটা মেনটেন হয় বিভিন্ন অ্যাঙ্গেলে মাসেল দ্বারা। এখন এই যে মাসেল দ্বারা আপনার যে কার্ভেচারটা মেনটেন হওয়া, বয়সের কারণে জন্য কিন্তু মাসেলগুলো একটু দুর্বল হয়ে যায়, হাড়গুলো কিন্তু আপনার একটু পরিবর্তন হয়, এবং এই যে বোনসগুলো যে ধরে রাখবে, এই ধরে রাখার যে টিস্যু এগুলো কিন্তু একটু দুর্বল হয়ে যায়। যে কারণের জন্য যদি আমরা মেরুদণ্ডটাকে চিন্তা করি দুইটা পার্ট, একটা হলো বোনস বা হাড়, এই হাড়গুলা একটার সাথে একটা মিলে বিরাট একটা কলামের মতো আছে, যেটা আমরা বলি ভার্টেব্রাল কলাম। আর এটার ভিতরে যেটা একটা মোটা রক থাকে স্পাইনাল কর্ড, যেটা স্নায়ুতন্ত্রের সবচেয়ে মোটা যে রকটা, সেটাকে আমরা স্পাইনাল কর্ড বলি। ব্রেনের সাথে লাগানো থাকবে, আস্তে আস্তে নিচে আসবে, দুই দিকে ইলেকট্রিক তারের মতো আমরা তার নেমে আসে, হাতের দিকে যাবে, পেটে, পিঠ এবং পায়ের দিকে যাবে। এই যে পরিবর্তন, ধরেন ঘাড় এবং কোমর, আমরা যদি আজকে চিন্তা করি যে শুধু একটা পার্ট বলবো কোমরের পার্টটা, তাহলে এই যে স্পাইনাল কর্ড এবং হাড় পরিবর্তন হয়ে নর্মাল যে কার্ভেচারটা, এটা অনেক সময় হারিয়ে যায়। যখন একদম সোজা থাকার কথা এরকম, সে উল্টা দিকে হয়ে গেল। তাতে কি হবে যে আমাদের পিছনে যে মাসেলগুলো আমরা বলছি বয়সের জন্য এটা পরিবর্তন হবে, সেই পরিবর্তনের জন্য তার জয়েন্টটাকে স্টেবল রাখবে না। তাহলে জয়েন্টটা যদি নড়াচড়া হয়, আপনি যদি একইভাবে বাঁকা হয়ে বসে থাকেন, তার কিন্তু একসময় আপনার ব্যথা হয়। যে কারণের জন্য যখন জয়েন্টের উপরে স্ট্রেস পড়বে, জয়েন্টটাও কিন্তু আপনার আস্তে আস্তে স্ট্রেসড হবে, হয়ে কিন্তু এটা আপনার হলো ব্যথা শুরু হয়ে যাবে। এখন হাড়গুলো নর্মাল বাঁকার যেটা আছে সেখানে উল্টাটা হয়, হাড়গুলো আপনার চেপে যায়। যদি আমরা এই যে ছবিটা আমরা দেখি, দেখেন যে আপনার কি হচ্ছে, প্রথমটা দেখেন এটা স্বাভাবিক, এবং ওই যে অনেক ইলেকট্রিক তারের মতো তার আছে মাঝখানটা, যদি আমরা কারসারটা দিয়ে দেখাইতে পারতাম খুব ভালো হতো। আদারওয়াইজ যদি এইটা দেখেন, এটা হলো স্বাভাবিক। এখন দেখেন যে এইটাকে যদি ডান সাইডেটা আপনি দেখেন, এটা ছোট হয়ে গেছে, সরু হয়ে গেছে, এবং এটা কিন্তু এটা যে কালারটাই চেঞ্জ হয়ে গেছে। নর্মালি ধরেন একটা আমরা কি বলবো যে ইয়েলো ইলাস্টিক ফাইবার ইওলিশ থাকে, এবং এটা কিন্তু এই গ্লিসেনিং ভাব থাকে, চকচকা, কিন্তু এটা বয়সের কারণে এটা পরিবর্তন হয়ে কালারটাও চেঞ্জ হয়ে যায়। এবং এই চেঞ্জের কারণের জন্য তার যে স্নায়ুতন্ত্রগুলো কিন্তু আপনি ভাসমান অবস্থায় থাকে, এটা একটা আমরা বলি সিএসএ ফ্লুইডের মধ্যে থাকে। তখন এই ফ্লুইডের মানে যে ভাসমান অবস্থা, তার পরিবর্তন ফ্লুইডের ফ্লোটা কমে যায়। আর এই রকগুলো যেটা আমরা বলি স্পাইনাল কর্ড বা নার্ভ রুট, এটা কিন্তু চেপে যায়। আপনি দেখেন পরের যে ছবিগুলা, এই ছবি দেখেন যে উপরের যে কর্ডের দুই পাশে দুইটা ইলেকট্রিক তারের মতো, সেগুলো আপনার হলো চেঞ্জ। একই সাথে যেমন আমরা যেটা বলি ডিস্ক, দেন এই নিচে বাম সাইডে এটা ডিস্কগুলো হেলদি ইন্টারভার্টিব্রাল ডিস্ক, পুরা মাঝখানেরটা যেটা গ্রিন রঙের, জি কেমন সুন্দর এটা। পরেরটা দেখেন যে এটা কি হচ্ছে, একদিকে চেপে গিয়ে ওই যে একদিকে কর্নারে গিয়ে আপনার রুটটাকে চেপে ধরে আছে। তাহলে এইগুলো হলো একটা বয়সজনিত। এবং বাইরের যে লেয়ারগুলো যে আপনি চিন্তা করেন, প্রথমটা যদি আমরা যাই, কি সুন্দর ইউনিফর্ম, প্রথমটা আপনি যাই দেখেন বাইরেরটা, এই লেয়ারগুলো সুন্দর অবস্থা আছে, এবং এইটা দেখেন পরেরটা মনে হয় একটু এবড়ো থেবড়ো বাঁকা তেরা হয়ে গেছে। এখন তাহলে রুগীর অসুবিধা কি হয়, যদি আমরা পরের ছবিটাতে যেটা যাই, এটা দেখেন যে একটা না যদি কেউ দাঁড়িয়ে থাকে, এই যে আমরা একজন ছবি দিচ্ছি,
দাঁড়িয়ে থাকলে তার আস্তে আস্তে ব্যথা শুরু হবে। সে যদি হাঁটা শুরু করে ব্যথা শুরু হবে কোথায়, কোমরে, এবং কোমর থেকে আস্তে আস্তে পায়ের দিকে যাবে। যদি আমি সামনে ঝুঁকে কিছু করতে যাই ব্যথা শুরু হবে। একটা পর্যায়ে গেলে দেখেন যে আমরা দেখাতে চাচ্ছি যে চেয়ারে তাকে রেস্ট নিতে হচ্ছে, অর্থাৎ প্রথম অবস্থায় ব্যথা কোমরে, হাঁটতে থাকলো, পাগুলো মনে হয় একদম অবশ হয়ে যাচ্ছে, একদম আপনি স্টাক আপ বন্ধ হয়ে ধরে যাবে, যেটাকে আমরা বলি যে কামড়ানো বা ধরে যাওয়া, স্যার আমি তার মনে নাড়াইতে পারতেছি না, তখন তাকে রেস্ট করতে হয়। অন্য ব্যথার সাথে যেমন মনে করেন আমরা ডিস্ক প্রলাপ যদি চিন্তা করি, কোনো ইনফেকশন যদি হয়, ইনফেকশনে তার জ্বর থাকবে, ব্যথা থাকবে। যদি তার ডিস্ক প্রলাপস হয় তার একটা হিস্ট্রি থাকে। কিন্তু এইটার ক্ষেত্রে কি থাকবে, যে সে হাঁটতে যাবে, দাঁড়ায় থাকবে, ব্যথা বাড়বে। তাকে অল্প আগে 2 ঘন্টা হাঁটলে ব্যথা হইতো, এরপর 1.5 ঘন্টা, 1 ঘন্টা, 10-15 মিনিট দাঁড়ালেই ব্যথা শুরু হয়ে যাবে। যেমন দেখেন কি হয়েছে, যেমন এই যে একটা, তার কিন্তু একটা হিস্ট্রি ছিল যে উপরে হাড় একটা বসা আছে, একদম নিচের দিকে দেখেন ওই যে কর্ডটাকে চেপে মনে করেন চেপে দিয়েছে। আমরা যদি কারসার দিয়ে দেখাইতে পারি প্রথমটা এবং মাঝখানে, তাই এই যে স্পাইনাল কর্ডটা নেমে আসলো নিচে, হ্যাঁ এই জায়গায় আপনি এই জায়গাটা দিয়ে একদম চেপে মনে হয় কালো হয়ে গেছে, যে ওই যে মোটা সাদা উপরে লম্বা স্পাইনাল কর্ড, এটা হলো স্পাইনাল কর্ড, একদম নিচ পর্যন্ত আসার কথা একদম, কিন্তু মাঝপথে দেখেন এই যে কালোটা, মানে ডিস্ক বের হয়ে গেছে। এবং যদি আমরা পরে এক্সরেটা দেখি, ডান দিকে আমরা এক্সরেটা নিচের দিকে আসেন, একদম আর একটু নিচে, এর নিচের এই জায়গা দেন চেপে গেছে। উপরে যেমন একটা হাড় একটা হাড়ের সাথে যে স্পেস চেপে গেছে, এটা কিন্তু বয়স, হ্যাঁ এটা বয়সজনিত কারণ। এই যে চেপে যাওয়ার মানে হলো রগের মধ্যে চাপ খাওয়া। এবং এটা যখন শুয়ে থাকে খুব একটা অসুবিধা নাই, বসা থাকলে প্রাথমিক অবস্থায় ভালো। লং টাইম যদি কেউ বসে থাকে তার কিন্তু তা আস্তে আস্তে ব্যথা শুরু হবে। যদি দাঁড়ায় কতক্ষণ পরে পাটা টিংলিং নামনেস, আরও যখন বেশি হবে তখন তার ব্যথা বেশি হবে। আমরা কি করছি দেখেন, এটাকে আমরা কিন্তু একটা অপারেশনের এক্সরে দেখালাম, এবং দেখেন আগে যদি আপনার মনে থাকে যেমন চেপে গেছিল, হাইটটা কিন্তু বেড়ে গেছে, 2টা হাড় যেমন এই যে এটা যেমন ছিল চাপানো, পরেরটা যদি আমরা যাই দেখেন এখন হাইট বেড়ে গেছে। এবং এই যে সার্জারি এগুলো কিন্তু আমরা না কেটে করা, জাস্ট সিদ্ধ করে করা। যদি আমরা এই রোগীকে আমরা কম্পেয়ার করে রুগী দেখতে চাই যে রুগীর কী রেজাল্ট আসে, তাহলে দেখবেন যে আমরা অনেক সময় রুগীর ভিডিও দেখি যে তার অপারেশন আগে কেমন ছিল। এই দেখেন এখানে আমরা দেখি প্রথমটা আমরা দেখবো অপারেশনের পূর্বে, প্রথম ছবিটা আমরা যদি দেখি, প্রথমটা দেখেন সে হাঁটবে কেমন বাঁকা হয়ে গেছে, দেখেন হাঁটতেছে গেলে সে কেমন বাঁকা হয়ে একদিকে হাঁটতেছে। যদি আমরা অপারেশনের পরেরটা দেখি, ইমিডিয়েট পরে দেখেন সে হাঁটতেছে, তার বাঁকাটা আর নাই, এরপরটা যদি আমরা যাই 2 মাস পরে দেখেন স্বাভাবিক সুস্থ। এই যে ক্যানাল স্টেনোসিস ধরেন এ কিন্তু খুব বেশি বয়স না, আমি সেটাই বলছিলাম, কিন্তু তার এটা কি করে এটা হলো। ইউজুয়ালি ধরেন এই ডিজেনারেটিভ চেঞ্জ শুরু হয় 25 বছরের পর থেকে, কিন্তু সবারই হবে এমন না, এই সিমটমস তো সবারই হয় না। 30-35 বছর, অনেকের 40-50 বছর, 60 বছর, 70 বছর ইউজুয়ালি হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিশেষ এই রোগীরও ক্যানাল স্টেনোসিস, তার কিন্তু হিউজ একটা ডিস্ক আছে এবং তার একটা পরিবর্তন আছে, কারণ তার এই ভদ্রলোকে আগেও একটা আঘাত ছিল। যদি আঘাত থাকে তার একটা হাড় একটু বসা আছে, এই বিভিন্ন কারণের জন্য তার নর্মাল যে মেরুদণ্ডের ভারসাম্য সেটা নাই, সেটা হারিয়ে ফেলছে। হারিয়ে ফেলার জন্য উপরে একটু চাপ, নিচে একটু বেশি চাপ। প্রাথমিক অবস্থায় যে চাপগুলো থাকে আমরা অনেকেই মনে করি যে বয়সের তো একটা বাত হবেই, কিন্তু সবার কিন্তু হয় না। কেন হয় না? এটা অনেকগুলো ফ্যাক্টর জড়িত। যারা রেগুলার এক্সারসাইজ করেন, যারা এই মাসেলগুলোকে সতেজ রাখেন, অ্যাক্টিভ রাখেন, খাবার দাবার সঠিকভাবে খান, মোটা হন না, যারা ধূমপান করেন না, যারা মদ্যপান করেন না, যারা ফ্যাটি ডায়েট একদমই খান না, মাংস জাতীয় খাবার, এক গাদা ভাত খেলাম আমরা, আবার অনেক আছে যে আমরা খাই লেট নাইটে। আমাদের যেমন ডাক্তার যে লাইফস্টাইল অনেক সময় প্রবলেম, ইচ্ছার বিরুদ্ধে তাকে কাজ করতে হচ্ছে, এবং অনিচ্ছাকৃত কারণের জন্য আপনার দেখা যায় যে তাকে রাত্রি 12টা, 1টা, 2টা, 3টার সময় খেতে হচ্ছে। এটা তো নর্মাল লাইফ না। কেউ যদি ধরেন 6টা, 7টা বা উইদিন 8 বা 8:30-র মধ্যে যদি আমরা খাওয়া দাওয়া শেষ করতে পারি, তাহলে কিন্তু তার জন্য অনেক ভালো। কারণ এই যে পরে খেলে মোটা হওয়ার একটা প্রবণতা থাকবে, আপনি মাসেল ফ্ল্যাবি হওয়ার থেকে শুরু করে দুর্বলতা, জয়েন্টগুলো যেটা স্বাভাবিক থাকে এগুলো আপনার থাকে না। আমাদের ক্ষেত্রে যে ব্যথাগুলো শুরু হয় প্রাথমিক অবস্থায় আমরা মনে করি যে এটা বয়সজনিত, আপনার কিন্তু হবেই, কিন্তু তা কিন্তু না, তাকে কিন্তু প্রিভেন্ট করার অনেক পথ আছে। এবং আরেকটা মজার জিনিস হলো যে এই যে আমরা যদিও আমরা অপারেশন দেখালাম, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অপারেশন লাগে না। যেমন আমাদের এই সেন্টারে
আমরা এমনভাবে প্র্যাকটিস করি যে অনেক রুগী মানসিকভাবে অর্থনৈতিকভাবে প্রস্তুতি নিয়ে আসে যে আমরা কিন্তু অপারেশন তার করব, অপারেশন হয়তো কিন্তু আমরা অপারেশন করি না। যদি আমি দেখি যে এটাকে স্টিল সুযোগ আছে, এখনো আমরা চেষ্টা করি তাকে অপারেশনটাকে অ্যাভয়েড করতে পারবো, আমরা অনেক রুগীকে আমরা অপারেশন করি না। আমরা আসলে এই যে যেভাবে প্রতিরোধ বা করা যায়, যেটাকে প্রিভেন্ট করা যায়, সেই বিষয়টি নিয়ে ফিরে আসবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম বয়সজনিত কারণে মেরুদণ্ডের যেসব সমস্যা হয় সেগুলো নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পর। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ডাক্তার অমিতা হাসান, আমাদের আজকের অতিথি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম। স্যার, আমরা কথা বলছিলাম যে বয়সজনিত কারণে মেরুদণ্ডের যেসব সমস্যা হয় তার মধ্যে অন্যতম একটি ব্যাপার আপনি বললেন, যেটি স্পাইনাল ক্যানাল স্টেনোসিস, যেটা হচ্ছে বয়সজনিত কারণে। একই সঙ্গে আমি একটু যুক্ত করতে চাই যে অস্টিওপোরোটিক চেঞ্জেস যারা ভুগছেন, সেটা একটা বয়সজনিত কারণের সমস্যা। সেই কারণে কি এই মেরুদণ্ডের ক্যানাল স্টেনোসিস হতে পারে কিনা, এবং আমরা এটা ট্রিটমেন্ট প্ল্যান সম্পর্কে শুনব। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যথার্থ বলছেন। কারণ আমাদের দেশে কিন্তু অস্টিওপোরোসিস বা অস্টিওপেনিয়া প্রবণতা অনেক বেশি। যদি আমরা মহিলাদের চিন্তা করি, যখন তাদের মানে মাসিক যে স্রাব, যেটা আমরা বলি যে মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যায়, তাদের কিন্তু 30% লোকের কিন্তু এরকম অস্টিওপোরোসিস হয়, অস্টিওপেনিয়া হয়। যারা খুব ফিজিক্যালি অ্যাক্টিভ থাকে তাদের কিন্তু চান্স কম। দেখা যাবে যে আপনার স্ট্যাটিস্টিক্যালি প্রতি 3 জনের একজন মহিলার অস্টিওপোরোসিস। ছেলেদেরও কিন্তু এখন অনেক বেশি, প্রতি 5 জনের একজন ছেলেদেরও অস্টিওপোরোসিস। এবং এই অস্টিওপোরোসিসের কারণের জন্য আপনার অনেকগুলো হাড় অনেক সময় বসে যায়, ভেঙে যায়, এবং মেরুদণ্ড বাঁকা হয়ে যায়, সামনের দিকে বাঁকা হয়ে যায়। বয়সজনিত কারণে কিন্তু একদিকে হেলে যায়, আমরা বলি যে যেটা স্কোলিওসিস। আর যেটা হলো মেরুদণ্ডের হাড় নরম হওয়ার জন্য ক্ষয় রোগ, সাইলেন্ট কিলার। উপর থেকে বাহ্যিকভাবে বোঝার উপায় নাই, কিন্তু ভিতরে অনেক হাড় বসে যায়। মানুষ হঠাৎ করে বলে, স্যার আমি একটু খাটো হয়ে যাচ্ছি, আমার হাইটটা কমে যাচ্ছে, আমি সামনের দিকে বাঁকা হয়ে যাচ্ছি, কুঁজো হয়ে যাচ্ছে। তখন কিন্তু আমাদের চিন্তা হয় অস্টিওপোরোসিস। এবং অস্টিওপোরোসিস ঠিক আমরা যেটা হলো লাম্বার স্পন্ডাইলোসিস, বয়সজনিত পরিবর্তন বলি, এটাও একটা বয়সজনিত পরিবর্তন। সাধারণত ইয়াং বয়সে অস্টিওপোরোসিস হয় না যদি অন্য কোনো রোগ, অন্য কোনো ওষুধ না খায়। কিন্তু এটা সাধারণত 40-50 বছর বয়সের পরে মহিলাদের যেমন আপনার ঋতুস্রাব বন্ধ হয়ে গেলে হয়, ছেলেদেরও কিন্তু এরকম কিছু চেঞ্জ হয়, কিছু হরমোনাল ইমব্যালেন্স। একই সাথে যারা মেডিকেশন, যেমন যাদের ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, কিছু ড্রাগস আছে, যারা লং টাইম আপনার হলো ওমিপ্রাজল গ্যাস্ট্রিকের ওষুধ খান, যারা যেমন অনেকের যে কনভালশন থাকে, এই কনভালশনে যে সমস্ত ওষুধ খেতে হয়, স্মোকিং, এইগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস। যারা মদ্যপান করেন, যাদের লং টাইম স্টেরয়েড খেতে হয়, যেমন যাদের শ্বাসকষ্ট থাকে, এক ধরনের আমরা ওষুধ দিয়ে থাকি স্টেরয়েড, এই ড্রাগগুলো কিন্তু খুব মারাত্মক। এই ওষুধগুলোর কারণের জন্য, রোগের কারণের জন্য আপনার হাড়গুলা অস্টিওপোরোসিস হয়ে যায়। এবং এই যে বয়সজনিত, আমরা এটাকেও কিন্তু লাম্বার ক্যানাল স্টেনোসিসের মধ্যে আমরা ফেলি। মজার জিনিস হলো, যদি আমরা অস্টিওপোরোসিস বন্ধ করতে পারি, ইদানিংকালে খুব ভালো ড্রাগ আসছে, সেটাতে অনেক ইমিডিয়েটলি আমরা অনেক তাড়াতাড়ি এই হাড়গুলোকে শক্ত করতে পারি, সাথে ফিজিক্যাল এক্সারসাইজ। আমরা যেটা করি না অস্টিওপোরোসিস সম্বন্ধে, আপনি যেহেতু বলছেন, বলতে হয় যে আমাদের শহরের লোকদের কিন্তু অস্টিওপোরোসিস বেশি, কারণ তাদের খেলাধুলা নাই, হাঁটাহাঁটি নাই। এবং ইদানিংকালে দেখা যায় ইয়াং ছেলেদের, মেয়েদের, তাদের কিন্তু অস্টিওপোরোসিস। আমাদের গ্রামে হাঁটার ইচ্ছা অনিচ্ছা আপনাকে হাঁটতে হয়, হাঁটার সুযোগ অনেক বেশি। সূর্যের আলো অত্যন্ত দরকার। সূর্যের আলো ছাড়া আমাদের ভিটামিন ডি মেটাবলিজম হবে না। ভিটামিন ডি মেটাবলিজম না হলে আপনি ক্যালসিয়াম টনে টনে খেলেও কিন্তু আপনার শরীরে আসবে না। আমরা শহরের লোক মাংস জাতীয় খাবার বেশি খাই, মাছ খেতে চাই না। ছোট মাছ, একদম চেলা মাছ, কাসকি মাছ খুব ইম্পর্টেন্ট। ছোট একদম অল্প বয়সের বাচ্চারা যদি না খেতে, ছোট একদম কাসকি মাছ পিষে ভাতের সাথে খাওয়ানো উচিত, তাহলে কিন্তু তাদের ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এটার অভাবটা অনেকটাই ঘাটতি থাকবে। আমাদের যারা শহরের লোক সূর্যের আলো পায় না, প্রত্যেকটা লোকের
অন্তত সপ্তাহে 5 দিন 20-25 মিনিট আধা ঘন্টা মিনিমাম শরীরে সূর্যের আলো মানে নেওয়া দরকার। এবং এটা ধরুন সকাল 10টা থেকে বিকাল পর্যন্ত যে সময় মানে একটু স্ট্রং রোদ্রের তাপটা থাকবে, আলোটা থাকবে, এখানে কিন্তু আমাদের হাঁটাহাঁটি করা দরকার। এক্সারসাইজের কোনো অল্টারনেট নাই। আপনার অন্তত ঘন্টায় 40 মিনিট বা 1 ঘন্টা আপনি মিনিমাম হাঁটা উচিত। তাহলে কিন্তু আপনি দেখবেন যে এই যে বয়সজনিত যে পরিবর্তন সমস্যাগুলো সেটাও হবে না। কারণ যখন এক্সারসাইজ করবেন মাসেলগুলো স্ট্রং হবে, ওখানে ভাস্কুলারিটি বেশি হবে, রক্ত চলাচল বেশি হবে, এই হাড়গুলা সতেজ থাকবে, ডিস্কগুলা সতেজ থাকবে, আপনার মেরুদণ্ড ভালো থাকবে। এই প্রসঙ্গতে আমরা খুবই চমৎকার একটু তথ্য পেয়ে গেলাম, আমরা কিছু টিপসও পেয়ে গেলাম। একই সঙ্গে আমি জানতে চাই যে এটির অপারেশনটির আসলে কতখানি জটিল এবং আসলে কতখানি এটাকে সাফল্য আপনাকে পাওয়া যায়। ধন্যবাদ। যেমন আমাদের সেন্টার আপনি জানেন যে আমার এই সেন্টারটা কিন্তু শুধু আমরা স্বাস্থ্য সেবাই দিয়ে থাকি না, এটা কিন্তু একটা ট্রেনিং সেন্টার। আমাদের এখানে ধরেন মডার্ন মানে ইনস্ট্রুমেন্ট মধ্যে যা অলমোস্ট আমাদের 95% আমরা আমাদের এখানে আছে। এন্ডোস্কোপ, মাইক্রোস্কোপ, সিয়াম, নিউরোমনিটর, এভরিথিং আমাদের এখানে আছে। আমরা যেটা করি যে এখন কিন্তু অপারেশন আমরা কাটাকাটি খুব কম করি। আমরা যে ছবিটা আপনাকে দেখিয়েছি এটা কিন্তু আমরা না কেটে জাস্ট ছিদ্র করি, আমরা মেশিন দিয়ে দেখি একদম যেখানে আমাদের এই দরকার স্ক্রুগুলো আমরা দিব, এবং এই উপরে থেকে আমরা যে স্পেসটা চেপে গেছিলো আমরা দেখলাম যে মনে হয় হাড়গুলো বসে গেছে, এটা কিন্তু আমরা হাইট বাড়াতে পারি, এবং এগুলো সব মেশিনের মাধ্যমে করা হয়, ডিভাইস দিয়ে দেন আমরা ফিক্স করে দিই। এই যে সার্জারি একসময় কিন্তু ভয়াবহ ছিল, কারণ অনেক কাটাকাটি করতে হতো এবং এটা খরচের একটা ব্যাপার ছিল, যে জিনিসগুলো। এখন কিন্তু এই সমস্ত কিছু অনেকটাই কমে গেছে। আমাদের দেশের প্রেক্ষাপটে ধরেন আমরা যদি চিন্তা করি বাংলাদেশ কতটুকু এগিয়ে আছে, এই আমাদের এই স্পাইনের ক্ষেত্রে আমাদের অলমোস্ট 90 to 95% আমরা দিতে পারি। এবং আপনি বললেন যে একজন ফেলো আপনাদের, হ্যাঁ, আমাদের কিন্তু ট্রেনিং সেন্টার, যেমন আমাদের ইন্ডিয়ান একটা ছেলে, আমাদের অনেক ছেলে বা আমরাও ইন্ডিয়াতে যাই, ইন্ডিয়ার একজন ডক্টর কিন্তু আমাদের এখানে ট্রেনিং করছে। আমার এখানে তিনজন ছেলে, একজন গভর্নমেন্ট সার্ভিস করে, আরেকজন একটা প্রাইভেট মেডিকেল করে, দুইজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আর এই ছেলেটা কিন্তু ইন্ডিয়ার চেন্নাই থেকে আসছে, ওরা এখন 3 জন এখানে ফেলোশিপ করতেছে। মানে এই যে রিসার্চ বা ট্রেনিং এই যে কাজটি রয়েছে সেটি নিশ্চয়ই আমাদের কার্যক্রমকে আরো গতিশীল করে তুলবে। জি, আমরা অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা একেবারেই শেষ পর্যায়ে, তো মেরুদণ্ডের বয়সজনিত কারণে যে সতর্কতাগুলো আপনি অলরেডি বলেছেন, যে সূর্যের আলো গায়ে লাগানো, সপ্তাহে প্রতিদিন অন্ততপক্ষে 40 মিনিট করে হাঁটা, এবং যে পোশ্চারগুলো যে বিবেচনা করা, এবং ছোট মাছ বেশি করে গুরুত্বপূর্ণ বলেছেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের দর্শকদের জন্য রাখছি টিপস হিসেবে। নিশ্চয়ই আমরা পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনার সঙ্গে আবার যুক্ত হব। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আসলে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড নিয়ে কথা বলছিলাম, যে বয়সজনিত কারণে মেরুদণ্ডের কী কী সমস্যা হতে পারে, এবং এটা থেকে কিছু বাঁচার কিছু টিপসও আমরা কিন্তু নিয়েছি আমাদের আজকের অতিথি থেকে। আমরা সবাই মেরুদণ্ডের যত্ন করব, সুস্থ থাকবো, ভালো থাকবেন সবাই।